সাগরকন্যা হিসাবে পরিচিত 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। সৈকত ছাড়াও এখানে আছে অসংখ্য দর্শনীয় স্থান। ঘুরিফিরি সিরিজের আজকের এই ভিডিওতে থাকবে কুয়াকাটা ভ্রমণের খরচ, আবাসন ও সকল স্থান ঘুরে দেখার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর কুয়াকাটা ভ্রমণ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আর হ্যাঁ, খরচের বিবরণ ভিডিও শেষে দেয়া থাকবে। কুয়াকাটার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে। এখান থেকে আমাদের প্রথম গন্তব্য সদরঘাট। সদরঘাট গিয়ে ওইখান থেকে লঞ্চে চড়ে খেপুপাড়া, এরপর খেপুপাড়া থেকে সরাসরি কুয়াকাটা। আমাদের লঞ্চ ছিল 6টায়, কিন্তু আমরা অলরেডি লেট করে ফেলেছিলাম। রিক্সা থেকে নেমে আমরা দ্রুত পায়ে হাঁটতে থাকি যেন কোনোভাবেই লঞ্চটা মিস না হয়। দুইজনই আছে অলমোস্ট মিস যদি 5 মিনিট লেট করে তাও আমরা পায়ে যাবো, বাট স্টিল হ্যাভ নো আইডিয়া যে কি হইতে চাইতেছে। আপনাদের কি এটা 5 মিনিট লেট করবে? 5 মিনিট তো আমি 5 মিনিট লেট হয়ে যাবো, তাহলে আর দৌড়তে পারবো। আমাদের দুইজন এখন রয়েছে পিছনে। আপনার কি মনে হয় 5 মিনিট এটা দাঁড়াবে? 5 মিনিট দাঁড়ালে ওদেরকে আমরা ধরতে পারবো? হ্যাঁ, আরামে দাঁড়াবে, সমস্যা নাই ভাই। তুই 13 থেকে শুরু যাইবি, তুই 10 এ কেমনে গেলি? তাহলে ভুল রাস্তা শো করছে, বড় উল্টা গেছে গা, 10 এ গেছে গা। লঞ্চটা মনে মিস করতে যাইতেছে। আমরা আসছি, বাট আবির সিয়াম ওরা ভুল রাস্তায় চলে গেছে। আমাদের আসার কথা ছিল 16 নাম্বার, 10 এ করতে গেল 13 থেকে। এতক্ষণ আয়া পড়তো না। ফাইনালি আবিরের দেখা পাইছি। এইবার মনে হয় লঞ্চটা মিস হবে না, পিছনে সিয়াম। ওকে, আমরা মনে হয় ফাইনালি মিস করি নাই। আচ্ছা, একটু 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 দামাদামি করতাম। কি করবো? আমাদের ওঠার সাথে সাথে লঞ্চটা ছেড়ে দেয় এবং লাকিলি আমরা লঞ্চটা পেয়ে যাই। আমরা লঞ্চে নিয়েছিলাম একটা ফ্যামিলি ক্যাবিন। প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই পাশটা জুড়ে, এই পাশটা যদি আমি দেখাই, এটা হচ্ছে চরকুকরি মুখরির ঠিক পাশটায়। চরকুকরি মুখরি ওই পাশে, আর আমরা এখানে। আমি যদি একটু দেখাই তাহলে এই আমার ঠিক উপরেই হচ্ছে, আর এইদিকে ওরা দাঁড়িয়ে আছে। ইসরাফিল, কেমন লাগছে সব মিলে? সেই লাগতেছে, আসলে একটা অস্থির অনুভূতি এবং আমরা খুবই এনজয় করতেছি এই জার্নিটা। আবির, কেমন লাগছে? ওয়াও। সিয়াম, কেমন লাগছে? দারুণ মামা, অনেক দারুণ, এত সুন্দর প্লেস, দারুণ দারুণ। থ্যাংক ইউ ফর। 4th ফ্লোরে আমাদের হচ্ছে এখানে রুম নাম্বার 408। এখানকার যে রুমটা, এটা আমরা হচ্ছে বুক করেছি। রুমটা যথেষ্ট সুন্দর। আমি যদি হচ্ছে দেখাই, একটা টিভি আছে এলইডি, দেন হচ্ছে 2টা বেড এই পাশে। আবির, রুমটা কেমন? অস্থির, এক কথা অস্থির। ওকে, দিস ইজ দ্য সুইচ। এই হচ্ছে ওয়াশরুম, এই যে সুন্দর। এখন আমরা বেরোবো সমুদ্র দেখার উদ্দেশ্যে। আসলে সমুদ্র আমরা আজকে গোসল করবো না, তো আজকে আমাদের হচ্ছে সমুদ্রের আশপাশটা যে এলাকাগুলো, দর্শনীয় স্থানগুলো রয়েছে, সেই জায়গাগুলো দেখবো। রাতের জন্য আমাদের প্ল্যান ভিন্ন। আমরা রাতে হচ্ছে সমুদ্রের পাড়ে হাঁটতে বেরোবো হয়তো। দেখতে পাচ্ছেন আপনারা যে রুমটা দেখছেন, এটা আমরা ডিসকাউন্টে পেয়েছি। ডিসকাউন্ট পাওয়ার নিয়মাবলী, যদি কেউ ডিসকাউন্ট পেতে চান তাহলে আপনারা নিচে জানিয়ে রাখবেন, আমরা ডিসকাউন্ট পাওয়ার নিয়মটা বলে রাখবো। হোটেলে চেক ইন করার পর আমরা চলে গেলাম সমুদ্র তীরে। আজকে আমাদের গন্তব্য সমুদ্রের আশপাশ। কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশটায় চলে এসেছি। এখানে হচ্ছে ভিড়ের পরিমাণ, অর্থাৎ মানুষের পরিমাণ অন্য যে কোনো দিনের তুলনায় আজকে বেশি। কারণটা খুব স্বাভাবিক, আজকে শুক্রবার, সবার ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, সবাই পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছেন। তো স্বাভাবিকভাবেই হচ্ছে আমাদের আজকে একটু ভিড়টা বেশি অন্য দিনের তুলনায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি এই জায়গাটা একটু খালি আছে, চলার চেষ্টা করছে। ওই ঠিক অপোজিট পাশে হচ্ছে সমুদ্র, পানি আসছে, ঢেউ ধীরে ধীরে বাড়ছে, ঢেউয়ের গতিও বাড়ছে, সম্ভবত জোয়ারের সময়টা চলতেছে। যাই হোক না কেন, ওরা সবাই ছবি তোলার চেষ্টা করছে। কুয়াকাটার খুব দারুণ একটা ব্যাপার হচ্ছে, এইটা হচ্ছে খুব বেশি তো পরিচিত ছিল না কিছুদিন আগ পর্যন্ত, কিন্তু এখন হচ্ছে যথেষ্ট পরিচিত।
আর এখন হচ্ছে মানুষজনও বেশি আসে। আপনারা যদি দেখেন যে অসংখ্য মানুষ এসেছে, তাও আমরা নিজেদের মতো যদি ঘোরাফেরা করি, একটা পাস নিই, তাহলে মানে এটা খারাপ হয় না, ভালোই হয়। যেই দিক পর্যন্ত চোখ যায় আপনি দেখতে পারবেন বালির প্রান্তর। সমুদ্র তীরবর্তী এই বালিতে হাঁটা আপনাকে অন্যরকম এক প্রশান্তি দিবে। আপনি যখন এই বালিতে হাঁটবেন সমুদ্রের তীর ঘেঁষে, তখন আপনার মনে থাকা অ্যাংজাইটি এবং এক্সট্রা যত কিছু নেগেটিভ এনার্জি আছে সব মিশে যাবে সমুদ্রের বালির সাথে। এবং গাছে ঝোলানো হ্যামকে শুয়েছিলাম, এইখান থেকে দেখা যাচ্ছিল সূর্যাস্ত। দারুণ সুন্দর এক ভিউ, যা বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে কুয়াকাটা পর্যটন মেলা 2025। তো এখানে হচ্ছে যে মেলার আয়োজনটা হয়েছে মূলত সম্ভবত টিকিট লাগে, ইউ আর নট শিওর। টিকিট লাগে, এন্ট্রি টিকিট? হ্যাঁ, টিকিট টিকিট কত টাকা? টিকিট প্রাইস 20 টাকা। আর কি কি আছে এমনিতে? সার্কাস আছে, তারপরে যে ভূতের মেলা আছে, অনেক কিছু আছে কিন্তু। অর্থাৎ একটা মেলায় যা যা থাকে জি, একটা বছরে একবারই হয়? হ্যাঁ, বছরে একবারই। আচ্ছা আচ্ছা, কয়দিন চলে? 1 মাস। আজকে কত মেলা তো। কতদিন তো হলো? আজকে মানে যে 10তম রজনী চলতেছে। 10তম দিন, খুবই ভালো। আজকে এখানে কুয়াকাটা যে পর্যটন মেলাটা, সেটা মোটামুটি 1 মাস ব্যাপী চলে। তো এখন এখানে ঢুকতে হলে হচ্ছে টিকিটের প্রয়োজন, 20 টাকা করে টিকিট। মোটামুটি স্বাভাবিকভাবে মেলা যেমন হয় যে ওরকমই এখানে এটা 1 মাস ব্যাপী বাণিজ্য মেলার আদলে আর কি তৈরি করা। বড় একটা হচ্ছে ফিশ ফ্রাই মার্কেট। আমরা এখানে হচ্ছে চাইলে হচ্ছে ফিশ ফ্রাই, যেটা ফিশ ফ্রাই সাথে হচ্ছে পরোটা নিয়ে খাওয়া যায়। আর এখানে হচ্ছে পুরোটা জুড়েই হচ্ছে এই মার্কেটটা। এটা কি মাছ? রূপচাঁদা ভাই ফিশ ফ্রাই কোনটা কত? এটা কি মাছ? জাভা কোরাল, কোরাল। কোরাল। এটা ফ্লান ফিশ। না এত বড় না, আমরা ছোট একটা ছোটো একটা নেব। দাম কোনটা কেমন পড়বে? ওই টোনা ফিশটা খান, না হয় বাঁশপাতা খান। এই বাঁশপাতা খুব সুস্বাদু মাছ, ভালো মাছ। এই এটা কত পড়বে? এটা 500 টাকা কেজি, মাপে ওয়েটের যেটু আসে। এটা অনুমান কত আছে? 400 গ্রাম ট্রাম আছে। আর রান্না সহ কত পড়বে? রান্না সবাই 16 না এটির মধ্যে। রান্না সহ 500 টাকা কেজি। আলাদা কোনো সার্ভিস নেই, আলাদা কোনো রেট। লবস্টার কেমনে? কোরালের কথা বলো। কোরালাটা পড়বে 350 টাকা পার পিস। এটা হলো অক্টোপাস। অক্টোপাস অক্টোপাস 800 টাকা কেজি রাখা যাবে। 8। জি। ওকে। আর টুনা? টোনা 300 টাকা পার পিস। 300 টাকা পিস। 800 টাকা রাখা যাবে। আচ্ছা আচ্ছা, এখানে স্মেল একদম ভালো লাগতেছে। খুবই বাজে, দম বন্ধ হয়ে যাচ্ছে ওটা। এইটা এটা আমাদের মনে হয় খাওয়া হবে না, কারণ পাশাপাশি মাছ এবং হচ্ছে মাছের ফ্রাই দুইটাই পাশাপাশি। সো স্মেলটা খুব একটা ভালো না, অনেকেই খাচ্ছেন, আমরা সাহস পাচ্ছি না আর কি। অর্থাৎ আমাদের আগে যে ক্ষুধাটা ছিল, এই ক্ষুধাটা মরে গেছে মাছের মার্কেটটাতে এসে। এটা যথেষ্ট বড় একটা মাছ। কুয়াকাটা সমুদ্র সৈকতের তীর ঘেঁষে এই বাজারটা গড়ে উঠেছে। এই বাজারে বাহারি রকমের জিনিসপত্র পাওয়া যায়, শুটকি থেকে শুরু করে কসমেটিক্স সহ বিভিন্ন ধরনের খাবার দ্রব্য এখানে পাওয়া যায়। ওকে, আজকে হচ্ছে আমাদের কুয়াকাটা ট্যুরের দ্বিতীয় দিন। এখন ঘড়িতে সময় প্রায় হচ্ছে 5:55। তো আমাদের আজকে আমরা দেখলাম যে হচ্ছে কুয়াকাটাতে যে সানরাইজটা হবে সেটা হচ্ছে 6:35। তো আমরা এটা পশ্চিম ঘাটের দিকে গিয়ে দেখবো আর কি। তো আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি এবং রেডি হচ্ছি। এখন যাবো হচ্ছে সমুদ্রে গিয়ে সানরাইজটা দেখবো। এবং কুয়াকাটার সানরাইজের যে বারবার এত সুনাম, বা কুয়াকাটার যে সানরাইজ সম্পর্কে আমরা এত মিথ শুনে আসছি, তা আজকে নিশ্চয়ই দেখার অভিজ্ঞতা হবে। ঠিক আছে, দেখা হবে সমুদ্রের তীরে।
কুয়াকাটার সূর্যোদয় কিংবা সূর্যাস্ত কেন বিখ্যাত সেই দিন আমরা নিচ্ছকে অবলোকন করেছিলাম। যখন সুবহে সাদিকের দেখা যাচ্ছিল তখন আমাদের মনকে একদম জুড়িয়ে দিয়েছিল সেই দৃশ্য। আমরা প্রথমে নিয়েছিলাম একটা অটোচালিত রিক্সা বা ভ্যান। এই অটোচালিত ভ্যান বেশি দূর যেতে পারেনি বালির মধ্যে, তাই আমরা মাঝপথে এই ভ্যান ছেড়ে আমাদের সন্ধান করতে হলো মোটর বাইকের, অর্থাৎ মোটরসাইকেলে করে আমাদের দ্রুত সময়ের মধ্যে পৌঁছাতে হবে সূর্যোদয় দেখতে। তখন বাকি ছিল কেবলমাত্র 15 মিনিট। আমরা পেয়ে যাই সাকিব ভাইয়ের মতো প্রো রাইডারের দেখা, যিনি আমাদেরকে 15 মিনিটের মধ্যেই নিয়ে যান সূর্যোদয় দেখার সেই স্পটে। সমুদ্রের তীর ঘেঁষে বাইক চালাতে চালাতে আমরা যখন যাচ্ছিলাম তখন শীতের কনকনে বাতাসের সাথে দারুণ এক প্রশান্তির হাওয়া আমাদের মনে লাগছিল। আমরা গিয়ে সূর্যোদয়টা পেয়েছিলাম এবং ক্যামেরা দাঁড় করিয়ে রেখে হাইপারল্যাপসের মাধ্যমে সূর্যোদয়ের সেই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করার চেষ্টা করছিলাম। পশ্চিম ঘাটে দাঁড়িয়ে সূর্যোদয়ের দৃশ্য ছিল দারুণ আনন্দদায়ক। আমরা যখন সকালের সমুদ্রে পা ডুবিয়ে সূর্যোদয় দেখছিলাম তখন তা আমাদেরকে দিচ্ছিল দারুণ এক প্রশান্তি। একই সাথে আমরা যখন সূর্যোদয় দেখা শেষ করলাম সাথে সাথে পরিকল্পনা করে রাখলাম আজকের দিনের প্রথম অংশটা আমরা বাইক নিয়ে ঘুরবো এই পাশের সবগুলো স্পট। এই পাশের অনেকগুলো স্পট রয়েছে, এর মধ্যে সুন্দরবনের পূর্বাংশ আছে। সুন্দরবনের পূর্বাংশের ঠিক পরেই আছে কাওয়ারচর নামে একটা জায়গা, ঠিক এরপরে আছে কাঁকড়ার বিচ। কাঁকড়ার বিচের পরে আরও একটা জায়গা আছে যেখানে আমরা ইলিশের সাথে খিচুড়ি অর্থাৎ সকালের নাস্তাটা সেরে নিব, তাও মাত্র 60 টাকায়। তো এরপরে যাব হচ্ছে রাখাইন পল্লী। ডে টুর সকালে আমরা সূর্যোদয় দেখার পরে এখন যাব হচ্ছে বাদবাকি স্পটগুলো দেখে কভার করতে। সেই জন্য হচ্ছে আমরা উঠে গেছি হচ্ছে এই খেয়াতে। তো এখানে আমাদের বাইকও আছে, বাইকে আছে সাকিব ভাই আরেকজন, উনি অনেক ভালো বাইক চালায়। তো এই হচ্ছে ভিউটা টোটাল। এটা সুন্দরবনের পূর্বাঞ্চল, অর্থাৎ সুন্দরবনের যে পূর্বাংশ সেটা হয়েই হচ্ছে আমরা যাব হচ্ছে ওইদিকে ঝাউবনে আমরা হয়তো ইলিশের নাস্তাটা করে তারপরে আমাদের দিন শুরু করব। এরপরে ক্রমান্বয়ে আর কি যেদিকে যাওয়া হয়। তো ঠিক আছে, দেখা হবে হচ্ছে ঝাউবন বা ওই পাশটা গিয়ে আর কি। সুন্দরবনের পূর্বাঞ্চলে এখন আমরা এইখানে যে নদীটা হচ্ছে পার হলাম, এইখানে মাঝখান থেকে পার হয়ে সুন্দরবনের পূর্বাঞ্চলে আমরা কোটি টাকার ভিউ মিলিয়ন। তো এখানে কেওড়া গাছ আছে যেটা হচ্ছে সুন্দরবনেরই অংশ, সেটা ভিতরে আমরা ঢুকেছি। কাঁটালা গাছ, তো সাবধানে যাইতে হবে। আমরা খুব বেশি দূর হয়তো যাব না, অল্প একটু দূর যাব, যতটাই হচ্ছে যাই। এখানে সাব্বির ভাই যে বললো যে এখানে হচ্ছে শিয়াল বা হচ্ছে অন্যান্য প্রাণীরাও থাকে। তো সুন্দরবনের পূর্বাঞ্চলের এই ভিতরটা ভালোই। এখানে যাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকতে হয়, কারণ অসংখ্য হচ্ছে কাঁটাওয়ালা গাছ। তো আমরা খুব সম্ভবত ঝাউবনের ভিতরে ঢুকবো। আমরা তো ওনাদের চেয়ে একটু আগে আসছি। হ্যাঁ, এই বালুর ভিতরে যত সম্ভব পিক আপ রাখা যায়। গিয়ার কি ভাই গাড়ি গিয়ার কত হবে? গিয়ার আছে আমাদের 3 ডে ভাই, একই ইনে গিয়ার যে আপনি এমনি কাছে আইতাছেন গাড়ি রে। আমি একে গেট দিয়ে তুলা লাগতো। একে গিয়ার দিয়ে তো বলে গ্যাস পিক আপ রাখতে আমাদের ভাই। আমরা কিন্তু কাউয়ারচরের ভিতরে পড়ে গেছি। হ্যাঁ, এটাই হলো কাউয়ারচরের দ্বীপ, বিশাল দ্বীপ, জোয়ারে ভরে যাইতেছে। তাইলে আপনার দ্বীপটা দেখতে না যে কত বড়। এখন আর গাছ নাই, দেখছেন? এখন সূর্য দেখতে আমরা কিন্তু পায়রা বন্দরের মোহনা দিকে যাইতেছি। কোরালের উপরে 4 জন দাঁড়ায়, ওই যে শিকড় গুলো কোরালের উপরে তুলবে না, এইগুলাতে তুলবে। এই যে সামনে আসুন, মরা কাঠগুলোতে। মরা গাছের এখানে আসুন।
এখন আমরা হচ্ছে এখানে একটু দাঁড়িয়েছি, এখানে ভিউ পয়েন্টটা সুন্দর, এখানে আমরা ছবি তুলবো। ভাই ক্যামেরা সেট করেছে, পাশেই সমুদ্র আর এই পাশটা হচ্ছে পুরোটা জুড়ে হচ্ছে অনেক গাছ পড়ে আছে। তো সুন্দর একটা ভিউ পয়েন্ট। এখানে আপাতত কাওয়ারচর, এটার নাম হচ্ছে কাওয়ারচর। আমরা এখন আছি হচ্ছে কাঁকড়ার বিচে। এই যে সাকিব ভাই আমাদেরকে একটা কাঁকড়া দেখাচ্ছেন। আমরা যদিও এখন মানুষ থাকলে হচ্ছে কাঁকড়া ধরা যায় না তেমন, তবে এখানে একটা কাঁকড়ার সন্ধান পাওয়া গেছে। তো বিচটা মোটামুটি বড়, অনেক বড়, কাঁকড়ার বিচ বলে আর কি, কাঁকড়ার চর। তো আমরা কাঁকড়া খুঁজবো, খুব বেশি কাঁকড়া নেই, খুব বেশি কাঁকড়ার দেখা মিলছে না যদিও। তবে এখান থেকে একটা সানসেট দেখার যে ভিউটা সেটা হচ্ছে অসাধারণ। এই আমাদের হচ্ছে সাকিব ভাইয়ের বাইকে করে আমরা হচ্ছে ঘুরেছি, সাকিব ভাই সহ আরেকজন ছিলেন। তো আপনারা যারা আসবেন আর কি, এই সাকিব ভাইয়ের হোটেল থেকে শুরু করে উনি হচ্ছে বাইকের যে সার্ভিসটা, উনি আপনাকে হচ্ছে সবগুলো জায়গা হচ্ছে ঘুরিয়ে দেখাবেন। অত্যন্ত অমায়িক মানুষ, আপনি যতটুকু সময় লাগে আপনি দেখে ঘুরে ফিরে যেতে পারবেন। সময় এটা আনলিমিটেড, হ্যাঁ সময় আনলিমিটেড, সময় তো নিয়ে কোনো টেনশন নাই, আনলিমিটেড সময়। আনলিমিটেড সময়। হ্যাঁ, আর আমি আমি প্রথমত বলিনি এটা কোনো স্পন্সর ভিডিও না, ভাইয়ের সার্ভিসটা ভালো লেগেছে তাই আমরা প্রমোট করছি। আপনি হচ্ছে আপনার নামটা বলে আর নাম্বারটা বলে দিন। আমার নাম মোহাম্মদ সাকিব, ঠিকানা কুয়াকাটা। আমার ফোন নাম্বার হচ্ছে 01727963483। আচ্ছা, এবং আমার সঙ্গে যোগাযোগ করে আসলে আশা করি ভালো হবে, এবং হোটেল থেকে শুরু করে আপনার এখানে যা দরকার আমি ম্যানেজ করে দিতে পারবো। এই জালগুলো হচ্ছে সমুদ্রে মানে মোটামুটি কতদিন পর্যন্ত ভালো থাকে আর কি, নাকি ডেইলি রিপেয়ার করতে হয়? না, ওরা জোবা আছে, যেমন 8 দিন 10 দিন থাকে। আচ্ছা আচ্ছা, তো আমি ওনাদেরকে দেখলাম যে হচ্ছে জালগুলো রিপেয়ার করছে, পাশেই তো সমুদ্র, ওনারা হচ্ছে সমুদ্রে হয়তো মাছ ধরার কাজটা করে থাকেন আর কি। এখন সমুদ্রে মাছ কেমন ওঠে? এখন কম, এখন ইলিশ মাছ বৃদ্ধি। আচ্ছা আচ্ছা, এখন ইলিশ মাছ তুলনামূলক কম আগের চেয়ে। তাও হচ্ছে এইখানে যে আমরা ইলিশের যে খিচুড়িটা খাই এটা সম্ভবত তাজা ইলিশ, তাই না? আপনারা যে ইলিশটা ধরেন ওইটা এইখানে দিয়ে যান। তো দারুণ জীবন, আপনারা প্রায় সবাই হচ্ছে মাছ ধরে আর কি মানে চালান, ফ্যামিলি চালান, তাই তো? কেমন মোটামুটি? আলহামদুলিল্লাহ ভালোই চলে। ওনারা সবাই সমুদ্র পাড়ের মানুষ, সমুদ্র পাড়ের মানুষদের হচ্ছে জীবন সংগ্রাম একটু অন্যরকম। আমরা এখন আছি হচ্ছে রাখাইন পল্লী, যেটাকে বলে মিষ্টি পল্লী। তো এখানে একটা হচ্ছে জাদুঘর আছে, আর এখানে হচ্ছে বুদ্ধ টেম্পল, যেটা আর কি বুদ্ধ মন্দির সেটা আছে। আমাদের পায়ে ময়লা যেহেতু আমরা হয়তো উদ্বোধন করে, তো এটা অনেক বড় একটা বুদ্ধ মূর্তি, সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তিগুলোর মধ্যে একটা। এটা কি বাংলাদেশের সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি? উঁচু ওই সামনে। এখন আমরা আছি হচ্ছে রাখাইন যে জাদুঘর, অর্থাৎ এখানে রাখাইন পল্লীর পাশে যে এখানে তাঁতের যে বিভিন্ন শাড়ি বা হচ্ছে তাঁতের জিনিসপত্র আছে, আমরা আছি এই অংশটাতে। এখানে চাইলে হচ্ছে অনেক বাজার করা বা মার্কেটে অনেক কিছু কেনার সুযোগ আছে। তাঁতের জিনিসপত্রের দোকান এই পাশটা পুরোটা জুড়ে। এটা মূলত হচ্ছে রাখাইনদের তৈরি, সম্ভবত এই রাখাইনদের তৈরি থেকে একটা বড় একটা বাণিজ্য কেন্দ্র এই পাশে গড়ে উঠেছে, যেটা খুবই দারুণ অ্যাপ্রিসিয়েটিং, কারণ এখানে অনেকের কর্মসংস্থান হয়েছে, অ্যাট দ্য সেম টাইম ওরা হচ্ছে অনেক কিছু করারও সুযোগ পাচ্ছে। তো এটা আর্থিকভাবে হচ্ছে ওদেরকে লাভবান করছে, একটা মোটামুটি স্টেবিলিটি এনে দিচ্ছে। ঠিক আছে, তো এই পাশটা হচ্ছে মোটামুটি বড় একটা বাজার। তো আপনারা যদি এই দিকটা আসেন অবশ্যই হচ্ছে রাখাইন পল্লীটা ঘুরে দেখে যাবেন। আপনাদের এখানে কি কি পাওয়া যায় আর কি? আমাদের এখানে তাঁতের তৈরি 3 পিস শাড়ি, গামছা, তোয়ালে এরকম পাওয়া যায় মিডিয়াম কোয়ালিটি। আপনাদের লোকেশনটা বলে দেন আপনি। এটা আপনার মির্সিপাড়া, এটা রাখাইন মার্কেটের একদম শেষ প্রান্তে। আচ্ছা, আপনি আপনার কাছে যদি হচ্ছে কেউ ভিডিও দেখে আসে একটু ছাড় দেবেন না? 100% ছাড় দেব। তো ভাইয়ের কাছে আসবেন, আপনি নামটা এবং ফোন নাম্বারটা বলে দেন, তাহলে যদি হচ্ছে কেউ। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমরা রাখাইনদের মজুরি দিয়ে পণ্যগুলো করাই। আচ্ছা আচ্ছা, তা মানে হচ্ছে ওনারা হচ্ছে মানে স্টেক হোল্ডার, আমরা ইনভেস্ট আমরা। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 01723409310। আচ্ছা, তো আব্দুল্লাহ ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে এখান থেকে সুলভ মূল্যে হচ্ছে আপনার তাঁতের তৈরি জিনিসপত্র নিতে পারবেন, যারা রাখাইনরা নিজেরা তৈরি করেন, এবং ভাইয়েরা হচ্ছেন স্টেক হোল্ডার, অর্থাৎ এখানে হচ্ছে ইনভেস্টটা তারা করেন এবং তারা হচ্ছে এখানে বাজারজাতটা তারা করেন। এখানে এটাই হচ্ছে ওনাদের ফ্যাক্টরি। আমি যদি এই পাশটা দেখাই, দিস ইজ প্রবাবলি দ্য লাস্ট ডে। আমরা এখন সমুদ্র সৈকতে যাবো, একটু গোসল টোসল করবো, তারপরে আর কি আসবো। তো ওকে, আমরা সবাই হচ্ছে চেক আউট করে দেবো এখন। কুয়াকাটা আসার যে রাস্তা, মূল রাস্তার ঠিক পাশে আপনারা যখন হচ্ছে বিচে যাবেন তার ঠিক পাশটাতেই হচ্ছে হোটেল মোহনা ইন্টারন্যাশনাল। এরকম একটা হোটেল, আপনার ভিউটা পেয়ে যাবেন।
ঢাকা থেকে বা দেশের যে কোনো প্রান্ত থেকে যে পর্যটকরা হচ্ছে কুয়াকাটা আসবেন, এবং হচ্ছে তাদের তো অবশ্যই একটা ভালো একটা হোটেল বা একটা সুন্দর একটা থাকা, যেটা বললেন 40% ডিসকাউন্ট হচ্ছে সবসময় থাকে। এই হাস্যোজ্জ্বল মুখের মানুষটিকে আপনার রিসেপশনে আসলেই দেখতে পাবেন। আমরা এখন সমুদ্র সৈকতে চলে এসেছি। আজকে পুরো প্রস্তুতি হচ্ছে গোসল করা। সমুদ্রে আমাদের ওরকম আর কি ভিউ পয়েন্ট আছে এখানে, ভালোই অনেকে ট্রলারে করে যাচ্ছে, ভালো সুন্দর। পাশে অনেকে ভলিবল নিয়ে এসেছে। দেখার পরে আর তর সই ছিল না, আমি সরাসরি ক্যামেরা নিয়ে ডুব দিয়ে দিলাম। যেহেতু আমার ক্যামেরা ছিল ওয়াটারপ্রুফ, তাই পানির নিচে একটা টেস্টও হয়ে গেল। এটাই প্রথম আন্ডার ওয়াটার শ্যুট ছিল আমার। কি কেমন লাগতেছে তোমার, বলো? ভালো। ভালো। কোথেকে আসছো? আমি যখন দাঁড়িয়ে মোটামুটি মজা করছিলাম, তখন ঠিক পিছন থেকে একটা ট্রলার আসছিল। ওই লোক আমাকে জান প্রাণ দিয়ে ডেকে যাচ্ছিল যে ভাই আপনি নিরাপদ দূরত্বে সরে যান, কিন্তু আমি পানির শব্দের কারণে শুনতে পাচ্ছিলাম না। সমুদ্রে বেশ খানিকক্ষণ দাপাদাপি করার পর আমি একটা গ্রুপ পেয়ে যাই যারা এখানে ভলিবল খেলছিল। তো আমি তাদেরকে বলার সাথে সাথেই আমাকে তাদের দলে নিয়ে নেয় এবং তাদের সাথে অনেকক্ষণ সমুদ্রে ভলিবল খেলছিলাম। ভলিবল খেলোয়াড় হিসেবে আমার পারফরমেন্স খারাপ ছিল না, তবে পানিতে ভলিবল বারবার পিছলে যাচ্ছিল। যাই হোক, এখানে খেলাটা মুখ্য উদ্দেশ্য ছিল না। সবাই মিলে দারুণ এক আনন্দের সময় কাটিয়েছি তখন সমুদ্রে। আমার নাও খেলায় তোমাদের সাথে বালি তুলবো। আমার কাজ কি বলো? আমরা এটা কুয়া বানাইতেছি, গভীর কুয়া। কার নাম কি? হাই দিয়ে দাও ক্যামেরাতে, বলো ক্যামেরাতে হাই দিয়ে দাও। তোমার নাম কি? তামিম। তামিম। তোমার নাম? জোহান। জোহান। আমার নাম সাইমুন। সাইমুন। আমার নাম মানব। তোমাদের সবার বাসা কোথায়? আমদলি থেকে আসছো, কাছেই তো। স্কুলের পিকনিক? আয় হ্যাঁ, আমরা যখন স্কুলে ছিলাম তখন তো পিকনিক এত ভালো হইতো না। আমরা গায়ে ভালো মাখবো, একটু পরে গায়ে ভালো মাখবা, বালি চিকিৎসা নিব। ছোটবেলা থেকে হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্মের দারুণ ভক্ত হওয়া সুবাদে তার রচিত চরিত্রগুলোর কিছুটা প্রভাব আমার উপরে পড়েছিল। তার রচিত চরিত্রগুলোর অনেকেই সমুদ্র তীরে গিয়ে গায়ে বালি মেখে বালি চিকিৎসা নামের এক অদ্ভুত কর্মযজ্ঞ করে বসেন। আমি ভাবলাম আমি যখন এইবার সমুদ্রে যাব তখন আমিও একই জিনিস ট্রাই করব। আমি যখন এইবার কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলাম তখন একজাক বাচ্চা কাচ্চার সাথে আমি শুরু করলাম বালি চিকিৎসার মহাযজ্ঞ। তারা আমার হাতে পায়ে বালি মাখিয়ে দিয়ে সমুদ্রের তীরে বসিয়ে দিল। বালি চিকিৎসা নেওয়ার নিয়ম হচ্ছে কোমরের নিচের অংশটা বালির নিচে থাকতে হবে এবং গায়ে বালি মাখিয়ে রাখতে হবে। এতে করে কি হয়, বাত সহ যত ধরনের ব্যথা আছে তা সব চলে যায়। আমি জানি না এটা কতটুকু সত্যি, কিন্তু আমার দেখা দেখি আশেপাশে বাচ্চা কাচ্চারাও বাবা মার কাছে আবদার করে বসে, তারাও বালি চিকিৎসা নিবে। পাশে তারা গর্ত করার অনেক চেষ্টা করলেও তারা কোনোভাবেই সফল হয়নি। শেষে আমাকেই ছাড়তে হলো নিজের জায়গা। আমার জায়গায় বসে সবাই একে একে বালি চিকিৎসা নেওয়ার মহানন্দ অনুভব করলো। সাথে সাথে তাদের বাবা মাও এই দারুণ মুহূর্তটি ফ্রেমবন্দি করে রাখলো। বিচের ঠিক পাশের রাস্তাটা এখন আমরা এক পাশে লোকেশনগুলো বাকি আছে। লেবুর চর, ওই পাশে ঝিনুক বন, ঝিনুকের চর সম্ভবত, আর হচ্ছে এখানে আরেকটা সম্ভবত সুটকি পল্লী। তো ওইগুলো হচ্ছে একটা পাশে বাইক রাইড করে হচ্ছে দেখা যায়। আমরা সরাসরি বাইকটা নিয়ে নিয়েছিলাম ওই পাশে সবগুলো লোকেশন দেখার জন্য।
সমুদ্র তীরে বাইক চালানোর যে দারুণ সুন্দর অভিজ্ঞতা, সেটা থেকে আমরা আর বঞ্চিত হলাম না। আমাদের বাইক ভাড়া পড়েছিল জনপ্রতি 200 টাকা করে। এটা হচ্ছে আমাদের ঝিনুক চর, যেটাকে বলে। দেখা যাচ্ছে ছোট বড় ঝিনুক কিন্তু আছে। আমরা যদি পুরাতে যাই তাহলে হচ্ছে এরকম ঝিনুক কিন্তু পাওয়া যাবে। তো এখানে যদি হচ্ছে আমি দেখাই, ঝিনুকের চর, লেবুর বন সহ ওই পাশের যে অংশটা এবং সুন্দরবনের একটা অংশ, ওই অংশটা আমরা দেখলাম হচ্ছে বাইকে করে। আমরা 4 জন 2টা বাইক নিয়ে পুরো অংশটা ঘুরে দেখলাম এবং এতে করে আমাদের খরচ ছিল 400-800 টাকা। যাই হোক, এইখানে আমাদের প্রত্যেকটা লোকেশন ছিল দারুণ সুন্দর। আমাদের সূর্যাস্ত দেখার পরিকল্পনা ছিল লেবুর বনে, সেই অনুযায়ী আমরা লেবুর বনে গিয়ে সূর্যাস্ত দেখার জন্য প্রস্তুত হলাম। এইখানে আমাদের সূর্যাস্ত দেখার পরে একদম মন জুড়ে যাওয়ার মতো অভিজ্ঞতা হয়। ঢাকা থেকে বাসে করে যদি হচ্ছে আপনারা কুয়াকাটা যাওয়া আসা করতে চান, এই ক্ষেত্রে খরচ হবে 750 টাকা করে, অর্থাৎ 1500 টাকা আসা যাওয়া। এবং আপনারা যদি একটা ভালো মানের হোটেলে থাকতে চান তাহলে জনপ্রতি খরচ হবে 500 টাকার মতো। এইটা ক্ষেত্র বিশেষে 400 থেকে 500 টাকা হতে পারে। এছাড়া আপনারা যদি সবগুলো লোকেশন ঘুরে দেখতে চান তাহলে বাইক ভাড়া যাবে জনপ্রতি 400 থেকে 500 টাকা। এই শাওয়ার বলা এই রে এই যে পরে কইলাম ভাই, আমি একবার বল না, একবার আমি বলবো, সেইটা কি বলা বিষয়? তুমি বলো না কি তোমার সাথে সংসার করে তুমি এদিকে তোর আল্লাহ কি রে, বুঝলাম না এই আমার এই পিছায় ওইদিকে তোর ফল্ট অনেক। আমি বাইরে কি করছস তুই? প্রথমে এই আনছস না তোর ফল্ট। ভাব নিয়ে থাকি আমাদের। দীপ দীপ না বিয়ার বিয়ার ওটা তো তুই ফিল পাইছিস মানে কাঁধে হাত ধরে দেখবি যে কত ওই দেখো, এই তো কাছে